ডক্টর ইউনূসকে উপেক্ষা করেই বাংলাদেশে অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে। সবাই নড়ে চড়ে বসেন যে কি ঘটছে। আবারও সেই হাসিনার এস্টাবলিশমেন্ট দৃশ্যপটে, পুরনো এস্টাবলিশমেন্ট সব আছে। বিপ্লবী সরকার গঠন না করা 5 আগস্টের পর কত বড় ভুল ছিল। ছাত্রীদের মনে আগুন জ্বালিয়ে দিলেন তারেক রহমান। অর্থাৎ বাংলাদেশের ফ্যাসিস্ট গ্রুপের কিছু ছাত্রী সংগঠন ছিল, তাদেরকে কখনো জামাত বা কখনো বিএনপিতে পুশিং করে তারা চেয়েছিল এই শক্তির মধ্যে এটা ফাটল ধরাতে। পুরো হিন্দুবাদীরা হয়তো এই হাসিনার পালিয়ে যাওয়াকে সহ্য করতে পারতেছেন না, এই কারণে বিভিন্ন জায়গায় হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে তারা এই মোস্তাফিজকে আসলে খেলতে দিবেন না, তারা হুমকি দিচ্ছেন, তারা প্রতিহত করবেন, তারা গন্ডগোল করবেন, পিচ খুলে ফেলবেন ইত্যাদি ইত্যাদি। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তথ্যবহুল একটা ভিডিও আজকে আপনাদের সম্মুখে নিয়ে হাজির হয়েছি। দর্শক, ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন না, এবং তাদের কথাগুলো শুনেই বুঝতে পেরেছেন যে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কিরকম হতে চলেছে বা কিরকম হচ্ছে। দর্শক, আজকে সেই সমস্ত ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো ভিডিও দেখলে এবং যে কথাগুলো শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক শ্রোতা, তাই বলবো না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। ছাত্রীদের মনে আগুন জ্বালিয়ে দিলেন তারেক রহমান। অর্থাৎ বাংলাদেশের ফ্যাসিস্ট গ্রুপের কিছু ছাত্রী সংগঠন ছিল, তাদেরকে কখনো জামাত বা কখনো বিএনপিতে পুশিং করে তারা চেয়েছিল এই শক্তির মধ্যে এটা ফাটল ধরাতে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর যখন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো তারেক রহমানের সাথে শোক জানাতে দেখা করছিলেন, এর মধ্যে সবচেয়ে আলোচনার যে বিষয়টি আসছে সেটি হলো ছাত্র শিবির এবং জামায়াত তারা তারেক রহমানের সাথে দেখা করেছেন, শোক জানিয়েছেন, শোক বইতে স্বাক্ষর করেছে। সঙ্গে সঙ্গে ছাত্রীদের ভেতরে আগুন ধরে গেছে, সাহেবদের মনে দাউ দাউ করে আগুন জ্বলছে। কারণ এই আগুন নেভাবেন কি করে আসলে? তারেক রহমান এবং শিবিরের মধ্যে আসলে কি কথা হয়েছিল পর্দার আড়ালে? জানতে চান তো? জানাবো। শিবির তারেক রহমানকে কি বলেছে সেটা তো জানতে জানাবে না, এটাও জানাবো। তার আগে আরো একটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে আসি। সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় নির্বাচনের যারা মনোনয়ন দিয়েছেন সেখানে একটি সংগঠনের মনোনয়ন অনেক জায়গা থেকে বাতিল হচ্ছে বিভিন্ন অভিযোগ তুলে। আবার কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে যাদের বিরুদ্ধে অনেক ঋণ খেলাপির অভিযোগ আছে, অনেক রকম অভিযোগ আছে, তাদের মনোনয়ন বহাল আছে। তো এই পরিপ্রেক্ষিতে দেখলাম হাসনাত আব্দুল্লাহ তিনি স্পষ্ট বক্তব্যে বলেছেন যে বিএনপিকে সুবিধা দিচ্ছে বর্তমান সরকার বা নির্বাচন কমিশন, এবং অন্য রাজনৈতিক দলগুলোর উপর বা তাদের সাথে অবিচার করছে নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তারা। এবং হাসনাত আব্দুল্লাহ অভিযোগ তুলেছেন যে এই পরিস্থিতিতে ফ্রি ফেয়ার ইলেকশন সম্ভব কি করে, যেখানে রিটার্নিং অফিসার একটি দলের মনোনয়ন অনেক জায়গা থেকে বাতিল করছেন। কক্সবাজারের 2 নম্বর আসনের হামিদুর রহমান আজাদ সাহেবের মনোনয়ন বাতিল হয়েছে, যশোরের একজন ডক্টরের জামানত কি বলে মনোনয়ন বাতিল হয়েছে। কিন্তু যাদের বিরুদ্ধে সর্বাধিক অভিযোগ আছে, ঋণ খেলাপি থেকে শুরু করে গোপন ব্যক্তিগত তথ্য গোপন সহ নানান রকম, তারা পুনঃ বহালে আছে কেন? এটা হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন। এবং তিনি স্পষ্ট করে বলেছেন যে একটি রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে সরকার এবং তার সিস্টেম, মানে তার যেটাকে বলে নির্বাচন কমিশন বা সারা দেশে যে আমলারা বসে আছেন সেই সরকারি আমলারা। অবশ্যই আপনারা এই বিষয়ে মতামত দিবেন, হাসনাত আব্দুল্লাহ ঠিক বলছেন নাকি ভুল বলেছেন। এবার আসলে 2 নম্বর যে বিষয়টি সেটি হলো খালেদা জিয়ার মৃত্যুর পর বাংলাদেশ শুধু নয়, পুরো পৃথিবী যে দৃশ্যটি দেখেছে সেটি ছিল বাংলাদেশের রেকর্ড পরিমাণ মানুষের উপস্থিতি হয়েছিল কেবল খালেদা জিয়াকে এক নজর শ্রদ্ধা জানাতে, তার জানাজায় অংশ নিতে। পৃথিবীর ইতিহাসে এটি বিরল ঘটনা, সকল রেকর্ড ভেঙেছে। এরপর পরই আমি কয়েকটা সূত্রে জেনেছি দিল্লিতে অনেক টেনশন তৈরি হয়েছিল যে যাকে এতটা বছর ধরে মিথ্যা রাজনৈতিক ইস্যু তৈরি করে আগুন জ্বালাও, আগুন কি মানুষ মারো পড়ো, কিংবা জিয়া অর্ফানেজ ট্রাস্ট মামলায় আসামি করে সাজা দেওয়া, এই যে বিভিন্ন জিনিস, তারেক রহমানকে প্রথম আলো ডেইলি স্টারকে দিয়ে খাম্বা বা দুর্নীতির বরপুত্র বানানোর যে খেলাগুলো সব ব্যর্থ হয়ে গেছে এক জায়গায়। মানুষ জিয়া পরিবারকে ভালোবাসে, মানুষ জিয়া পরিবারের সাথে আছে, এটা ক্লিয়ার করে দিয়েছে এক জানা যায়। তার মানে 15-16 বছরে শেখ হাসিনা বা দিল্লির প্রেসক্রিপশনে হাজার হাজার কোটি টাকার যে মিডিয়া খেলা বা মিডিয়ার যে সন্ত্রাস, এটাকে ব্যর্থ করে দিয়েছে একটি জানা যায়, সেটা হলো বেগম খালেদা জিয়ার জানা যায়। তার মানে জিয়া পরিবার বা খালেদা জিয়ার সাথে দেশের মানুষ আছে। তৃতীয় যে বিষয়টি, তারেক রহমান কল্পনা করেননি যে তার মায়ের মৃত্যুর পর এত মানুষ একসাথে জানাজায় আসবে। প্রশ্ন হলো তারেক রহমান এই জানাজা থেকে কয়েকটা বার্তা পেয়েছেন। এক, তিনি বুঝতে পেরেছেন আগামীর রাজনীতি কোন টাইপের হওয়া উচিত, তার মায়ের স্টাইলে নাকি ভিন্ন কোনো আদলে। 2, তিনি বুঝতে পেরেছেন তার মা পুরো দেশের রাজনৈতিক দলগুলোকে যে একটা ফ্রেমে রেখে তিনি যেটা অভিভাবকের আসনে ছিলেন এটা বাস্তব। 3 নম্বর, বেগম জিয়া সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান পাওয়া একজন নেত্রী ছিলেন।
তারেক রহমান এই জানাজা থেকে যে বার্তাগুলো পেয়েছেন, এটাও আগামী দিনে বিএনপির জন্য খুব পজিটিভ সাইড। কিরকম? যারা তারেক রহমানকে একটু অন্য পন্থায় নিতে চেয়েছিলেন, বিএনপির মধ্যে যারা আছেন, তারা ব্যর্থ হয়েছেন। তারেক রহমান বুঝতে পেরেছেন তার মা সঠিক পথে ছিলেন এবং তার রাজনৈতিক স্টাইলটাই বা তার রাজনৈতিক, যেটাকে আমরা বলবো কি যে আইডিওলজি, এটাই রাইট ছিল। যখন তারেক রহমানের সাথে দেখা করতে গেল ছাত্র শিবির, জামাত ইসলাম সহ বর্তমান বিরোধী জোটের যারা, বিরোধী মতের যারা, বাংলাদেশের ছাত্রী গ্রুপের মধ্যে আগুন জ্বলে উঠলো দাউ দাউ করে। তারা বললো বিএনপির জাপ গেল, বিএনপির জাপ গেল। কিন্তু তারেক রহমান অসম্ভবভাবে একটা ভালো ব্যাটিং করলেন। কি করলেন? তিনি শিবিরের ছেলেদেরকে কাছে ডেকে নিলেন, তাদেরকে আপন করলেন এবং তাদেরকে বললেন প্রথমে যে তোমরা তোমাদের বক্তব্যটা আগে তুলে ধরো, আমি আমার বক্তব্যটা তোমাদের দেব। ছাত্র শিবির বক্তব্য দিল, পাশাপাশি ডাকসুর যে ভিপি সাদিক কায়েম, তিনিও তার বক্তব্যটি দিলেন যে আমরা ফ্যাসিজম বিরোধী যে গ্রুপটা আছে, যারা নতুন বাংলাদেশ বা নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখছি, আমাদের টার্গেট হলো আমরা বিভাজিত জাতি চাই না। আমরা চাই আমরা যারা সবাই মিলে এই ফ্যাসিজমকে, ফ্যাসিস্টদেরকে দূর করেছি, স্বৈরাচারকে দূর করেছি, আমরা যেন এক থাকি, এক প্ল্যাটফর্মে থাকি। তাতে করে একটা নতুন বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারবো। আমরা আসলে বাংলাদেশপন্থী। আমি সাদিক কায়েম এটা তারেক রহমানকে বোঝালেন যে আমরা বাংলাদেশপন্থী, আমরা এপার ওপারপন্থী না, একদম ঠিক বাংলাদেশপন্থী। সাদিক কায়েমের এই বক্তব্যটি ভালো লেগেছে তারেক রহমানের, কারণ জিয়া পরিবার পুরোপুরি বাংলাদেশপন্থী। আর তারেক রহমান সেই বাংলাদেশ পন্থাটি অ্যাকসেপ্ট করেছেন সাদিক কায়েমের কাছ থেকে। তিনি সাদিক কায়েমকে বললেন আমরাও তার চাই। ছাত্র শিবিরের কাছ থেকে আমরা সবচেয়ে বেশি যে জিনিসটা চাই সেটা হলো যে নতুন প্রজন্ম শিবিরকে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বগুলোতে দিয়েছে, যে নতুন প্রজন্ম শিবিরকে ভালোবাসে, শিবির তাদের আশা পূরণ করবে, এ বলছে তারেক রহমান। দ্বিতীয়ত বললেন তারেক রহমান যে যারা ফ্যাসিস্ট বিরোধী একটি প্ল্যাটফর্ম তৈরিতে, মানে একটি প্ল্যাটফর্মে ছিল বিএনপি, জামাত, শিবির, ছাত্রদল সহ যারা, এনসিপি সবাই মিলে, অর্থাৎ বৈষম্য বিরোধীরা, তারা যেন এক থাকে। সাদিক কায়েম এবং তারেক রহমানের পুরো বক্তব্যটার জায়গাটা এখানে এখানে যে আমরা যেন এক থাকি, আমাদেরকে ফাটল ধরানোর জন্য বিভিন্ন পয়েন্ট থেকে, বিভিন্ন সেক্টর থেকে আমাদের নিয়ে খেলা চলবে, কে বলছে? তারেক রহমান। তাহলে আমাদেরকে এক থাকতে হবে এবং বাংলাদেশ প্রশ্নে আমরা এক থাকবো। তারেক রহমান বললেন যে আমাদের রাজনৈতিক মতভেদ থাকবে, আমরা একে অপরকে রাজনৈতিক বিরোধী বানাবো, আমরা একে অপরের আদর্শিক লড়াইটা চালাবো, আমরা আমাদের নিজেদের ন্যারেটিভ প্রতিষ্ঠা করবো, কিন্তু বাংলাদেশ প্রশ্নে আমরা এক থাকবো। কে বলছেন? তারেক রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান, যাকে নিয়ে আমাদের ছাত্রীরা, আমাদের সেকুলাররা, বামরা এতদিন খেলছিল তারেক রহমানকে একটু ইন্ডিয়া ঘেঁষা বানাবে, একটু বাম ঘেঁষা বানাবে, ইসলাম বিরোধী বানাবে, ইসলাম ন্যারেটিভে তারেক রহমানকে একটা কি বলবো চাপে রেখে তারা তারেক রহমানকে ব্যবহার করবে, যে কারণে হাজার কোটি টাকা দিয়ে বামগুলোকে একটা সুন্দরভাবে গুছিয়ে তারেক রহমানের আশেপাশে জাল তৈরি করে বসিয়ে দিয়েছিল। সেই ব্যক্তিদের মাধ্যমে তারেক রহমানকে তারা একটা সেকুলার বানাবে বা ইসলাম বিরোধী বা জামাত বিরোধী। জামাত আর ইসলাম, ইসলাম এটা ভিন্ন জিনিস, জামাত ইসলামের একটা পার্ট, আবার বলছে জামাত চরমনাই একটা ইসলামের পার্ট, কিন্তু পূর্ণাঙ্গ ইসলাম যেটাকে আমরা বুঝি সেটা ইসলাম, সেটা কোনো রাজনৈতিক দল না, ইসলাম। তো যখন শিবিরের সাথে তারেক রহমান এই কথাগুলো বললেন এবং সোশ্যাল মিডিয়া ভালো করে নজর রাখেন, ছাত্রীদের মধ্যে আগুন চলে গেছে। তারা তারেক রহমানকে নিয়ে এখন চাপ গেল, বিএনপির চাপ গেল, এই শুরুটা করেছে। আমার প্রশ্ন হলো শাহিদ আলমরা তারা কবে থেকে বিএনপি করে? দ্বিতীয় প্রশ্ন, যারা বিএনপির বুদ্ধিজীবী সেজে গেছে তারা আসলে কবে বিএনপি ছিলেন? হঠাৎ করে হাসিনা চলে যাওয়ার পর অনেকে বিএনপি সেজে গেছেন, এদেরকে ওপার থেকে বিএনপি সাজিয়ে এই বিএনপির মধ্যে ঢোকানো হয়েছে। এরা আগে কখনো বিএনপি ছিল না। বিএনপিকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা এই ব্যক্তিগুলো 5 তারিখের পর বিএনপি সেজে গেছে। আর বিএনপির কিছু কি বলবো অর্ধপাগল এদেরকে নিজেদের অ্যাসেট মনে করতে শুরু করছে, আর এরা বিএনপিকে জ্ঞান দেওয়া শুরু করেছে। জিয়া পরিবারের চেয়ে বড় বিএনপি কে হবে? তারেক রহমানের চেয়েও যদি কেউ বড় বিএনপি সাজতে চায়, বুঝবেন তার মধ্যে কিছু একটা আছে, ঘাপলা আছে, বুঝতে পারছেন? বেগম জিয়ার চেয়ে বড় বিএনপি যদি আপনি সাজেন, তারেক রহমানের চেয়ে বড় বিএনপি যদি আপনি সাজেন, তাহলে বুঝবো আপনার মধ্যে ঘাপলা আছে, বুঝতে পারছেন? তো পুরো বিষয়টা হলো যে তারেক রহমান বোঝেন না কার সাথে কথা বলতে হবে, তারেক রহমান বোঝেন না কার সাথে বৈঠক করতে হবে, তারেক রহমান বোঝেন না কাদেরকে বুকে টানতে হবে। অবশ্যই বোঝেন। তো তারেক রহমান যদি বুঝেই থাকেন, তারেক রহমান যে কাজটা করবে সেটা আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে এবং সমর্থন দিতে হবে। যদি আপনি না পারেন মানে রাজনৈতিক খেলায়, তাহলে বুঝবেন যে আপনার মধ্যে ঘাপলা আছে। এখন যারা এতদিন বিএনপি জামাতের সাথে দূরত্ব সৃষ্টির খেলাটা খেলছে, তারা দেখলেন বেগম জিয়ার মৃত্যুর পর তাদের সেই খেলাটা ভেঙে চুরমার হয়ে গেছে। বেগম জিয়া একটা কথা বলতেন যে 20 দলীয় জোট, যেটা 4 দলীয় জোট থেকে শুরু হয়ে 20 দলীয় জোট পর্যন্ত গেছে, বেগম জিয়া জেলে যাওয়ার আগ পর্যন্ত এই জোটটা অটুট ছিল। এটাকে দিল্লি না ভাঙতে পারছেন, না ভাঙতে পারছে, না হাসিনা ভাঙতে পেরেছে। এত কিছুর পর ভাঙতে পারেনি। জামাতের 5-6 জনকে ফাঁসির কাস্টে ঝুলেও পারেনি এই জোট ভাঙতে। বেগম জিয়া জেলে চলে যাওয়ার পর এটাকে ভাঙতে না পারলে দুর্বল করে ফেলেছিল শত্রুরা। যেহেতু তারেক রহমান দেশে ছিলেন না, তিনি কার্যত কিছু করতে পারেনি, কারণ তার যারা বাংলাদেশ টিম ছিল বিএনপি, তারা বেগম জিয়া জেলে যাবার পর তারা তাদের কাজটি বাস্তবায়ন করেছে, বিএনপিকে জামাত থেকে দূরে ঠেলে দিয়েছে। কিন্তু তারেক রহমান কৌশলে
বাংলাদেশ প্রশ্নে সবগুলো দলকে যখন এক টেবিলে বসাতে গেছেন তখনই ওপারে আগুন জ্বলে গেছে। এটা আপনারা বুঝতে পেরেছেন, ক্লিয়ার। এখন প্রশ্নটা হলো, অন্য গোষ্ঠী যারা আছে, যারা এখন বিএনপির সমালোচনা করছেন, এটা বলছেন সেটা বলছেন, তাদেরকে একটা কথা বলতে চাই। আপনারা যারা বিএনপিকে সেকুলার বানাতে চান অথবা জামাতকে পূর্ণাঙ্গ ইসলামিক ক্যাটাগরিতে ফেলে জিহাদি বানাতে চান, তাদের উদ্দেশ্য ভালো না। বিএনপি আওয়ামী লীগ না, বিএনপি 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 কেন মানুষ ভালোবাসে জানেন? বিএনপি ন্যাশনালিস্ট, ইসলামিস্ট। যারা বিএনপিকে শুধু ন্যাশনালিস্ট মনে করেন, নট ইসলামিস্ট কাতারে ফেলবেন, তারা বিএনপির না, তারা বাম, রাম, সেকুলার আর আওয়ামী, কি বলবো, লেসপেন্সার। বিএনপিকে মানুষ ভালোবাসছে তার প্রধান দুটো কারণ, জাতীয়তাবাদ এবং ইসলাম। এই দুটোর কারণেই বাংলাদেশে বিএনপি এত জনপ্রিয়, জিয়াউর রহমান এত জনপ্রিয়, বেগম খালেদা জিয়া এত জনপ্রিয়, তারেক রহমান এত জনপ্রিয়। তারপরে বিষয়টি দেখেন, তারেক রহমান তার মায়ের জানাজা যে বক্তব্যটি দিলেন, তিনি কাউকে কটাক্ষ করলেন না। সাম্প্রতিক সময়, শুধু সাম্প্রতিক না, তারেক রহমান লন্ডন থেকে যতগুলো বক্তব্য দিলেন, ভালো করে খেয়াল করবেন, তিনি বিভাজনের বিপক্ষে। বারবারই বাংলাদেশ গড়ার প্রশ্নে তিনি ঐক্যবদ্ধ জাতিকে চেয়েছেন, সবাইকে তিনি একটি প্ল্যাটফর্মে চেয়েছেন। যদিও বিএনপি নেতারা বলেছে আগামীতে সরকার গঠন বিএনপি করলে তারা জাতীয় সরকার গঠন করবে, কিন্তু জামাতকে রাখবে না। এটি বিএনপি নেতারা বলেছেন, আমি তারেক রহমানের মুখ থেকে শুনিনি। তারা বলছেন যদি বিএনপি নির্বাচিত হয় তারা জাতীয় সরকার গঠন করবে, কিন্তু জামাত প্রশ্নে জামাত তারা হয়তো রাখবে না, এমন একটি ইঙ্গিত বিএনপি দিয়েছে। আবার একই প্রশ্ন যখন ডক্টর শফিকুর রহমানকে করা হলো, তিনি বললেন যে আগামীতে নির্বাচনে যদি জামাত জেতে সেক্ষেত্রে তারা জাতীয় সরকার গঠন করবে। অর্থাৎ তাকে আবার পাল্টা প্রশ্ন করা হলো, জাতীয় সরকারে বিএনপি কে রাখবেন? তিনি বলেছেন যে অবশ্যই বিএনপি সবচেয়ে বড় একটি দল, তাদেরকে নিয়ে দেশ করতে হবে যদি জামাত ক্ষমতা আসে। তার মানে আমরা এটুকু বুঝলাম যে জামাত ক্ষমতা আসলে বিএনপিকে জাতীয় সরকারে রাখবে। বিএনপির কিছু নেতারা যদিও জামাতকে রাখতে চাচ্ছে না, আমি বিশ্বাস করি তারেক রহমান জামাতকে নিয়ে জাতীয় সরকার গঠন করবেন। কারণ তার মায়ের হাত দিয়ে এই জোট গঠন হয়েছে এবং এই জোটটি দীর্ঘ চড়াই উত্তরানোর পর হাজার হাজার জীবনের বিনিময়ে জোট ভাঙেনি। কৌশলগত কারণে হয়তো তারেক রহমান জামাত প্রশ্নে অনেক সময় নীরব থাকে, কিন্তু আমি এটুকু বিশ্বাস করি তারেক রহমান এমন একটি বলয় তৈরি করতে চাইছেন যে বলয়টি বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখবে, বাংলাদেশকে শক্তিশালী করবে। এই জন্য তারেক রহমান যাকে মারা লাগে মারবে, যাকে ধরা লাগে ধরবে, যাকে উঠানো লাগে উঠাবে, যাকে পুঁতে ফেলা লাগে পুঁতে ফেলবে। অর্থাৎ বাংলাদেশ প্রশ্নে তারেক রহমান বা জিয়া পরিবার আপোষ করবে না, এটা ইন্ডিয়াও চায়। একটা জিনিস মনে রাখবেন, ইন্ডিয়া কখনো তারেক জিয়াকে জিয়া পরিবারকে তাদের বন্ধু মনে করে না। যারা প্রচার করেন, যারা বড় বাহিনী হয়ে প্রচার করেন, তারা হয়তো রাজনৈতিক কারণে করেন। হ্যাঁ, বিএনপির মধ্যে ওপারের কিছু এজেন্ট আছে, কিন্তু জিয়া পরিবার যে সবসময় বাংলাদেশের পক্ষে থাকে এটা কিন্তু ইন্ডিয়া চায়। এখন হাসিনা নেই বলে বিকল্প হিসেবে তারা হয়তো একটা লিয়াজ করছে। একই আচ্ছা, 3 নম্বর যে প্রশ্নটা দিয়ে শেষ করতে চাই, জামাতের আমির ডক্টর শফিককে নিয়ে আলোচনা শুরু হয়েছে যে তিনি ইন্ডিয়ার সাথে গোপনে যোগাযোগ করছেন এবং একটি গ্রুপ এটাকে খুব জোরে সোরে প্রচার করছে। এই গ্রুপটা সেই ছাত্রী গ্রুপ, ভালো করে বুঝবে, এটাই সেই ছাত্রী গ্রুপ। এদের কাজটাকে আমরা বুঝি, এরাও বুঝছে যে আমরা আসলে এদের ন্যারেটিভ বুঝতে পারি। এরা সবসময় ন্যারেটিভ নিয়ে একটু খেলে, এদিক ওদিক চেঞ্জ করে ন্যারেটিভ। ডক্টর শফিক সাহেবের বক্তব্যটা আমি পেলাম, যেটা বোঝানোর চেষ্টা করছে যে তিনি ভারতের সাথে গোপনে যোগাযোগ করছেন। আসলে রয়টার্সকে তার যে বক্তব্যটা দেওয়া হলো, তারপর তার যে বক্তব্যটা এলো, সেখানে যে বিষয়টি স্পষ্ট হয়েছে, মূলত ডক্টর শফিককে ভারত একাধিকবার যোগাযোগ ভারতের পক্ষ থেকে যোগাযোগ করা হলো এবং ভারত তাদেরকে বলছিল যে আমরা আপনাদের সাথে বসতে চাই। এটার সংখ্যাটা 4 থেকে 8-এর মধ্যে, 4, 5, 6, 7, 8 এরকম। তো এরকম একটা তথ্য আমাদের কানে এসছে। ডক্টর ইউনূসকে উপেক্ষা করেই বাংলাদেশে অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে। সবাই নড়ে চড়ে বসেন যে কি ঘটছে। আবারও সেই হাসিনার এস্টাবলিশমেন্ট দৃশ্যপটে। পুরনো এস্টাবলিশমেন্ট সব আছে। বিপ্লবী সরকার গঠন না করা 5 আগস্টের পর কত বড় ভুল ছিল। এই চুপ্পুর হাতে শপথ নেয়া, হাসিনার ফেলে দেয়া সংবিধানের আলোকে শপথ নেয়া কত বড় ভুল ছিল। এখন দেখেন কি ঘটছে, আপনি অবাক হবেন কি ঘটছে বাংলাদেশে। টু ডু ইমাজিন? না, অবিশ্বাস্য, আনইমাজিনেবল, আনবিলিভেবল ঘটনা ঘটছে, ঘটে গেছে। জুলাই যোদ্ধা, হাসিনা পতন আন্দোলনের অন্যতম নেতৃত্ব দানকারী। ঘটনার কোরিলেশনস আমরা খুঁজে পেয়েছি, ডিটেইলস বলবো, আপনারা আশ্চর্য হবেন যে আপনারা যারা জুলাইতে যুদ্ধ করেছেন, আপনারা সবাই আপনাদের সামনে ফাঁসির দড়ি ঝুলছে, আপনাদের মাথার পাশে গুলি লোড করা, যে কোনো সময় এক একজন চলে যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আটক, আপনারা জানেন। আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি। এমন বক্তব্যের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব মাহাদি হাসানকে আটক করেছে পুলিশ। এতটুকুই যথেষ্ট। দেখেন, প্রথম কথা হচ্ছে যে এই মাহাদি হাসান সে 71-এর বীরশ্রেষ্ঠ হোক আর 24-এর বীরশ্রেষ্ঠ হোক, আমি এই মাহাদিকে 24-এর বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়ার পক্ষে। ওই ছেলে সাহস করে বলেছে এবং এই কাজ যারা করেছে তারাই তো বীরশ্রেষ্ঠ। বীরশ্রেষ্ঠ তাহলে কে? 2 জন পুলিশ সদস্যকে যারা ঝুলিয়ে রেখেছে ফ্লাইওভারের সাথে যাত্রাবাড়ির দিকে, এই কাজ যারা করেছিল তারা বীরশ্রেষ্ঠ। এদেরকে খুঁজে বের করে বীরশ্রেষ্ঠ উপাধি দিতে হবে। দিস ইজ রিয়ালিটি। নইলে জুলাইয়ের প্রজন্ম কেউ বাঁচবে না। দর্শক আসেন, দেখেন এখানে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাহাদি হাসানকে আটক করা হয়েছে, আপনি কি মনে করেন
ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে সরাসরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ইউনূসকে এনেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এতে কোনো সন্দেহ নেই। সেই ইউনূস থাকতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাকে আটক করা হয়েছে না, এটা তো হতে পারে না। ইউনূসের কথাই চলছে না, ইউনূসকে উপেক্ষা করে তাকে ধরা হয়েছে। কার কথায় ধরা হয়েছে? সেনাপ্রধানের কথায়। খেলা কোন জায়গা থেকে চলছে আমি আসছি। রাষ্ট্রপতি তো আছেরই, রাষ্ট্রপতিও আবার পদত্যাগ করতে চান। ইউনূস নাকি তাকে দাম দেয় না, ক্ষোভ দেখান, কত কিছুই তো আপনারা দেখেছেন, সামনে অনেক কিছু দেখবেন। তবে যত কিছুই হোক না কেন, আমরা আর একটা বিপ্লব করবো, আবার জীবন দিব, কিন্তু বাংলাদেশে আমাদের জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দিব না। অতএব প্রয়োজনে আরেকটা বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করুন যদি বেঁচে থাকতে চান। আমরা যে বিপ্লব করেছি সেই বিপ্লবের কোনো দাম নেই, আইনি কোনো ভিত্তি নেই, আমাদেরকে ভুজুং বাজুং বোঝানো হয়েছে। দেখেন, থানা জ্বালিয়ে দিয়েছি, অমুককে পুড়িয়ে দিয়েছি, এই তো। এই কারণে গ্রেপ্তার করা হবে কেন? এর চাইতে শ্রেষ্ঠ কথা আর কি হতে পারে যে থানা জ্বালিয়ে দিয়েছে? এইটা যে হাসিনা পতন আন্দোলনের মূল নিয়ামক ছিল। পুলিশ তো গণহত্যাকারী পুলিশ ছিল, এরা তো মানুষকে গণহারে হত্যা করেছে। একটা গুলি করে যায় একটা, মরে একটা, বাকিগুলো যায় না, মনে আছে না? লাশ পুড়িয়েছে, ভ্যানের উপর স্তূপ লাশ, কি করেছে? এটা কোন পুলিশ আপনি চিন্তা করেছেন? কি জঘন্য নির্যাতন করেছে, থানার ভিতর ঢুকিয়ে বুকের উপর বুট দিয়ে চেপে ধরে গুলি করেছে মাথায়, কত হাজার হাজার ঘটনা। অতএব তখনকার সময়ে জুলাই আগস্টে হাসিনার পতনের একমাত্র উপায় ছিল থানা জ্বালিয়ে দেওয়া, পুলিশ অস্ত্র লুট করা এবং পুলিশকে জয় বাংলা করে দেওয়া। এবং এই কাজ শুরু হয়েছে, তারপরেই কিন্তু পুলিশ চুপসে গেছে, জনগণ রাস্তায় নেমে যেতে পেরেছে। 4 তারিখ 3 তারিখ তো পুলিশ ছিল না, কেন? ওই যে ঝুলানো হয়েছে, তাদেরকে না ঝুলালে পারতেন না। অতএব এই কাজের সাথে যারা জড়িত তারা এক একজন বীর শ্রেষ্ঠ, আর সেই বীর শ্রেষ্ঠদের গ্রেপ্তার করা হচ্ছে। এই মাহাদি এদের যদি কোনো ফৌজদারি অপরাধ থাকে, সে যেই হোক না কেন, তাকে গ্রেপ্তার করতে হবে, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু না, তাকে গ্রেপ্তার করা হয়েছে ওই থানা জ্বালিয়েছি, পুলিশকে এই করেছে, এটা কেন বলেছে? এই কারণে, বুঝতে পারছেন? দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের নাসির বার্তা ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।